কতটা সফল হলো সিপিএম এর প্রকাশ্য সমাবেশ? 29 জানুয়ারি আগরতলা শহরে দলের প্রকাশ্য সমাবেশে যোগদানের জন্য গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রচার চালিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। আর এরই মাঝে বিগত কয়েকদিন ধরে সমাবেশ স্থল নিয়ে বিতর্কের কারণে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শেষে আজ ওরিয়েন্ট চৌমুহনীতে দলের কর্মী সমর্থকদের জমায়েত করে সিপিএম। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দেয় কর্মী সমর্থকরা। বেলা গড়াতেই ওরিয়েন্ট চৌমুহনী এবং আশপাশের রাস্তায় হাজার হাজার কর্মী সমর্থকরা জমা হতে দেখা যায়। সমাবেশ মঞ্চ থেকে বক্তব্য রাখেন দলের নেতৃত্বরা। প্রকাশ্য সমাবেশকে বানচাল করতে শাসক দলের পক্ষ থেকে বহু চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম নেতৃত্ব। সেই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসক দল। উল্টো বাম জামানায় সন্ত্রাসের চেহারা ভয়ঙ্কর ছিল এবং গণতন্ত্র ছিল না বলেই অভিযোগ করে বিজেপি নেতৃত্বরা। তাই 24তম রাজ্য সম্মেলন শুরুর আগে সিপিএম এর এই প্রকাশ্য সমাবেশ রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলল সেটা এখন লাখ টাকার প্রশ্ন। রাজ্যের বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার জোট সরকারের বিরুদ্ধে বামপন্থী আন্দোলনে আজকের সমাবেশ কর্মী সমর্থকদের মনোবল কতটা চাঙ্গা করতে পারল তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন চর্চার মূল বিষয় কতটা সফল হলো সিপিএম এর প্রকাশ্য সমাবেশ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সিপিএম এর প্রকাশ্য সমাবেশ রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলল সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের দুজন বরিষ্ঠ সাংবাদিক। রয়েছেন সাংবাদিক সঞ্জীব দেব এবং সাংবাদিক মণিময় রায়। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমে সঞ্জীব বাবু, আপনার কাছে আসি। কি মনে হয় কতটা সফল হলো আজকে সিপিএম এর এই প্রকাশ্য সমাবেশ? দেখো, 1918 সালে 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকে গত 7 বছর 8 বছরের সময়ের মধ্যে একটা সিপিএম দল একটা কোণঠাসা অবস্থাতে ছিল। সেই থেকে আজকের এই সমাবেশটাকে সিপিএম দল চেয়েছিল যে এর মধ্য দিয়ে নিজেদের একটা শক্তির প্রমাণ দেওয়ার জন্য। সেই দিক থেকে দেখতে গেলে আজকে সমাবেশে যে জনসমাগম দেখা গেছে তাকে সম্পূর্ণ সফল বলবো কিনা সেটা পরের কথা, কিন্তু যে যথেষ্ট ইমপ্রেসিভ একটা সমাবেশ তারা করতে পেরেছেন সেটা নিশ্চিত করেই বলা চলে। এটা আরো এই পরিপ্রেক্ষিতে একটু আগে যেটা বললে যে বিভিন্ন জায়গায় নাকি তাদের কর্মী সমর্থকতে আসতে বাধা দেওয়া হয়েছে। আজকে জনসভাতেও আমরা শুনেছি জিতেন বাবুরা এইসব অভিযোগগুলি করেছেন এবং এই অভিযোগের পেছনে বিভিন্ন দিক থেকে যে খবর এসেছে তার পেছনে যথেষ্ট সত্যতা রয়েছে, এটা মানতেই হবে। আচ্ছা, বিভিন্ন জায়গায় গাড়ি তারা পাননি আনার জন্য বা গাড়ি বাধা দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগগুলি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় কোনোটাই, যথেষ্ট ইয়ে রয়েছে। সেই দিক থেকে আজকে সমাবেশটা এই 7 বছরের মধ্যে যে একটা ইমপ্রেসিভ সমাবেশ তারা করতে পেরেছেন সেটা মানতেই হবে। এখন তাদের রাজ্য সম্মেলন শুরু হয়েছে। রাজ্য সম্মেলনে তারা এই সমাবেশের পরিপ্রেক্ষিতে নিজেদেরকে কতটা আরো কার্যকর করে তুলতে পারবেন সেই নিয়ে তারা নিশ্চয়ই আলোচনা করবেন এবং কি কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রাখতে হবে। সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো এবং আমরা সেটা নিয়েও আলোচনা করব। আসবো আপনার কাছে। আগে একটু জেনে নিই প্রকাশ্য সমাবেশ কতটা সফল হলো। মণিময়দা, আপনি কি মনে করছেন? কি মনে হয়? ইমপ্রেসিভ বলছেন সঞ্জীব বাবু, আপনার কাছে মনে হয় একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে এই সমাবেশ? না, এই মাইলস্টোন ইত্যাদি এক্ষুনি বলার মতো জায়গায় আসেনি। এখন কথা হচ্ছে যে তার আফটার এফেক্ট কি, এটা আরো কিছুদিন পরে বোঝা যাবে। আর এইগুলি এই সমস্ত সমাবেশ পরবর্তী সময়ে ইলেকশন রেজাল্টের উপর সবকিছু নির্ভর করে যদি করে তাহলে দেখবেন এই সমাবেশের কথা অনেকেই ভুলে গেছেন, কিছু থাকছে না। সঞ্জীবদা যে কথাটা বলেছেন যে ইমপ্রেসিভ, এই কারণে বলেছেন আমার ধারণা যে সিপিআইএম দল একটা অর্গানাইজ দল, তারাই শুধু সম্মেলন টম্মেলন করেন,
ফলে প্রকাশ্য সমাবেশ আমরা তো অন্যদের কাছ থেকে দেখতে পারি না, ফলে তুলনামূলক আমরা আলোচনাও করতে পারবো না। আর সঞ্জীব দা যেটা বলেছেন এটা কারেক্টলি বলেছেন যে 7-8 বছরের ভেতরে তো এমন কিছু দেখা যায়নি। এটা কিন্তু মানে সিপিআইএম দলের সর্বোচ্চ নেতৃত্ব আজকেও স্বীকার করেছেন যে আমরা দীর্ঘদিন তো আমরা কোনো জনসভা করিনি, সেই জন্যই আমরা চেয়েছিলাম, হ্যাঁ করেছিলেন যে লাস্ট তাদের রাজ্য সম্মেলনের আগে আস্তাবল মাঠে ওরা করেছিলেন, সমাবেশ করেছিলেন, এরপরে আর করেননি, এটা ঠিক। আর যে জায়গাটা বলছেন যে আক্রমণ হয়েছে, এগুলি অনভিপ্রেত, এগুলি ঠিক না। আসলে মানে যাকে আক্রমণ করা হয়েছে, যে আক্রমণ করেছে প্রত্যেকেই একই জায়গারই হয়তো মানুষ, একই পাড়ার মানুষ। যে গাড়িটাকে খুমলুঙে মানে ভাঙা হয়েছে সে বলছে আমার বন্ধু মানুষ, ও জানে কারা কোথায় যাচ্ছে, কি আসা হয়েছে। এটা খুব মানে অনভিপ্রেত, এগুলি ঠিক না। আর হচ্ছে এর শক্তির মহড়া ইত্যাদি দিয়েছেন, এটা সঞ্জীব দা যেটা তার অভিজ্ঞতা থেকে যেটা বলছেন কারেক্ট, যে আসলে মানে আমরা যখন একসঙ্গে এক অফিসে কাজ করতাম তখন এই সমস্ত শক্তির মহড়াটা আমরা ঠিক বুঝতাম না প্র্যাকটিক্যালি। কে কোন সময় এই সমস্ত মিটিং করে চলে যাচ্ছে, কারা মিটিং করছে। বোধহয় মনে আছে লাস্টটা ইন্দিরা গান্ধীর যে সভা আমরা 83-তে এই যে চিলড্রেন্স পার্কে যেটা দেখলাম না, আমরা কেউ প্র্যাকটিক্যালি মানে অন্য দল কতটা সব বড় সভা করেছে আর ইন্দিরা গান্ধীর সভা কত বড়, এইভাবে আমরা ফিতে গজ ফিতে দিয়ে মাপতেও যাইনি। প্র্যাকটিক্যালি সভা হয়েছে, ওনাদের বক্তব্য নিয়েছেন, বক্তব্য প্রকাশ হয়েছে। এখন বক্তব্যের ঢংও তো চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন সময়। আমরা পত্রিকায় লেখার ক্ষেত্রে অনেক কিছু রসদ পেয়ে যাই ওদের বক্তব্য থেকে, এটা যেমন ঠিক, পাশাপাশি অনেক শব্দ ব্যবহারও করতে পারি না কারণ অর্থ বুঝি না। ফলে এই জায়গা থেকে বিচার করে আমি মূল জায়গাটাতে আসছি। মানে অভিজ্ঞ সঞ্জীবদার এই যে বক্তব্য শক্তির মহড়া এবং সেই দিক থেকে বিচার করলে সম্পূর্ণ সফল, এটা অবশ্যই ঠিক। মানে যদি এই 6-7 বছরে তাদের একদম কোনো বড় কোনো তারা এরকম প্রকাশ্য সমাবেশ, বড় সমাবেশ করতে পারে আপাতত দেখে মনে হচ্ছে এইরকম। কিন্তু এটার সাফল্য কি হবে, এটা পরের শেষ শব্দটা আপনি ব্যবহার করলেন, যে তার ওই যে সঞ্জীব দা যেটা ব্যবহার করলেন, তাদের সম্মেলন শুরু হয়েছে, সম্মেলন থেকে কি কি বেরিয়ে আসে সেটাই হচ্ছে আসল কথা। এখানে আমরা যারা পত্রপত্রিকা করি, আমাদের পত্রিকাওয়ালাদের একটা দিশা থাকে আর কি। মানে অনেকেরই বয়স হয়ে গেছে, সঞ্জীব দা আমার থেকে বয়সে বড়, আমি রানিং অন 67, ফলে সঞ্জীব দা আরেকটু বেশি। ফলে এর পরিপ্রেক্ষিতে আমাদের একটা দৃষ্টি থাকে যে এই দলটা কোন দিকে কোন পথে যাচ্ছে, এটা আমাদের একটা মানে নজর থাকে। এই নজরটা আমরা কখন বলবো, যখন দেখবো সামনে একটা নির্বাচনের, সবেরই তো নির্বাচন লক্ষ্য থাকে, আর তাদের কার্যকারিতা কি। স্বাভাবিকভাবে যে বিষয়টা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমি যে প্রথম কথাটা যেটা বললাম, যে এই ধরনের 3 দিনের রাজ্য সম্মেলন হবে, বিভিন্ন স্তরের সম্মেলন হবে, আপনি শুনলে অবাকই হবে হয়তো এই তথ্যটা যদি পাওয়া যায় যে সিপিআইএম দলের এটা অবশ্যই তাদের সাংগঠনিক ব্যাপারটা একটু অন্যরকম। ব্রাঞ্চ সম্মেলন হয়েছে 3726 জন, প্রত্যেক ব্রাঞ্চ থেকে যদি একজন করে আসে 3000 লোক, আপনি চিন্তা করে দেখেন। এবং অঞ্চল সম্মেলন হয়েছে আপনার 287টা, 24টা মহকুমা সম্মেলন, 8টা জেলা সম্মেলন, এইগুলি করে 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 রাজ্যস্তরের সম্মেলন। ফলে এই যে প্রকাশ্য সমাবেশটা, এটা একটা জমকালো এত বড় সমাবেশ হবে, এটা কিন্তু অবাক হওয়ার ব্যাপার কিছু না, এটা হতোই, সেই জন্যই আস্তাবল মাঠটা চেয়েছিল। আর একটা বিষয় দিয়ে যেটা শেষ করবো, এটা সঞ্জীব দারো সুন্দর ব্যাখ্যা করতে পারবেন। আমার মনে হয় প্রশাসন এই যে চাপান উত্তরটা করে এটাকে আরো বুস্ট আপ করে দিয়েছে। আমার পরের বিষয় ছিল আলোচনা যে এক্সট্রা মাইলেজ কি সিপিএম কে দিয়ে দেওয়া হলো কিনা, এই যে সমাবেশ স্থল নিয়ে, সেটা সিপিএম কে একটা এক্সট্রা মাইলেজ দেওয়া হলো এই প্রকাশ্য সমাবেশে। কারণ একটু যদি আপনারা লক্ষ্য করেন, যদি দেখেন, আজ যে রাজ্য সম্পাদক, সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী যখন বক্তব্য রাখছিলেন, ওনার বক্তব্যের সিংহভাগই কিন্তু ছিল এই প্রকাশ্য সমাবেশের যে সমাবেশ স্থল দেওয়া হয়নি, কতদিন আগে থেকে আস্তাবল ময়দান চাওয়া হয়েছিল, তারপর উমাকান্ত ময়দান, রবীন্দ্র ভবন, রেঞ্চমিনি কি করে হলো, কেন দেওয়া হলো না, এই বিষয় নিয়ে কিন্তু ওনার ম্যাক্সিমাম ছিল। যদি আস্তাবল ময়দান দিয়ে দেওয়া হতো তাহলে এই বক্তব্যে নিশ্চয়ই অন্য কিছু থাকতো না,
সেটা তো এখন এই যে সমাবেশ স্থল নিয়ে যে বিতর্কটা হয়েছে সেটা আস্থা বড় ময়দানে আগে থেকে একটা কর্মসূচি চলছে, সেটা তারা দিতে পারবে না ইত্যাদি বলেছেন। বা উমাকান্ত স্কুল সম্পর্কে বলেছে যে স্কুল বন্ধ করে কর্মসূচি করা যাবে না, তাদের একটা বক্তব্য আছে এই ব্যাপারে। তা সেই সিপিএম দলও এই ব্যাপারে তাদের একটা অনমনোভাব নিয়েছিল যে এই তারিখেই আমরা করব। এই ব্যাপারটা কেন মিটিগেট করা গেল না, বা শেষ পর্যন্ত যে একটা সমঝোতা এসে রবীন্দ্র ভবনের সামনে সমাবেশ করা হলো, এই জিনিসটা হয়তো আরো নিজের মধ্যে দুই পক্ষে আলোচনা বসলে আরো আগেই সমাধান করে যেতে পারতো। আচ্ছা, তবে এই বিতর্ক থেকে আর কি লাভ ক্ষতি হয়েছে সেটা নিয়ে একটা ভাবার বিষয় নেই। না, অনেকেই বলছেন যে বিবেকানন্দ ময়দান যদি হতো তাহলে জমায়েতটা কিন্তু এত বিশাল আকারে দেখা যেত না, যেহেতু রাস্তা দখল হয়ে গেছে, রাস্তায় এই জমায়েতটা হয়েছে, তার জন্য মানে এই জমায়েতটাকে অনেক বড় করে দেখা যাচ্ছে। সেই প্রসঙ্গ অনুমান ভিত্তিক যে আরো বিবেকানন্দ ময়দান হলে কি এটা ভরতে পারতো কিনা, সেই সব এটা হচ্ছে আমাদের ধারণা। এখন যে অবস্থায় এসেছে, যে জনসংখ্যা এখানে আমরা দেখেছি, এটা বিবেকানন্দ ময়দানে ঢুকিয়ে দিলে তারা কতটা ভরতে পারতো, সেগুলি হচ্ছে আমাদের অনুমানের ব্যাপার। সুতরাং সেইগুলি নিয়ে বিতর্কটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তো এ নিয়ে বোধহয় লাভ ক্ষতির হিসাব করার কোনো খুব একটা ইয়ে হবে না। তবে যে জিনিসটা বলছি যে সিপিআইএম দল গত 7-8 বছরে যে জায়গায় ছিল সেখান থেকে আজকে তাদের একটা মাসুলার মতো একটা দেখাতে পেরেছে যে দলের সেই কোণঠাসা অবস্থা থেকে তারা কিছুটা পুনরুজ্জীবিত হয়েছে। এটা স্বাভাবিক ব্যাপারও কিছুটা, কেননা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর যখন তাকে ক্ষমতাচ্যুত হওয়ার হলে সেই দলের কিছুটা নেতিবাচক প্রভাব তার তো থাকেই। সেই নেতিবাচক প্রভাবটা সিপিএম এর মতো একটি সংগঠিত দল কাটিয়ে উঠতে পারবে তারা আশা করেছিল, বা সাধারণ মানুষের ধারণা ছিল অনেক আগেই। সে এখন তারা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে হয়তো, কিন্তু এইটা যেটা মণিময় বলছিল যে সবই তো আসলে নির্বাচনের দিকে লক্ষ্য রেখে হয়। নির্বাচনী ক্ষেত্রে এই সাফল্যটা কতটা প্রতিফলিত হবে সেটা দেখতে হবে আগামী দিনে। এবং এই যে 3 দিনের সমাবেশ তাদের সম্মেলন চলছে, এই সম্মেলনের তারা কি দিশা দেখাতে পারেন তার উপরে দলীয় কর্মীরাও সেদিকে তাকিয়ে থাকবে, তারা কি দিশা দেখাতে পারেন। এখানে এখানে সঞ্জীববাবু একটা আমি একটু অন্য প্রসঙ্গে যাই, সমাবেশ থেকে সরে গিয়ে, যেহেতু সম্মেলনের কথা আপনি বলছেন, সম্মেলন থেকে কি দিশা দেখাতে পারে। বর্তমানে শুধু সিপিএম দলের মধ্যে নয়, বাম দলগুলোর মধ্যে নয়, বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু প্রজন্মের কথা খুব এটা উঠে আসছে, নবীন প্রজন্ম, প্রবীণ প্রজন্ম, এই ব্যাপারটা খুব বেশি আলোচিত। এবং আপনিও খুব সম্ভবত, আমি যতটুকু খবর রেখেছি, আপনি একটি আর্টিকেল লিখেছেন এই বিষয়ে, নতুন প্রজন্মের গুরুত্ব বা পুরনো প্রজন্মের গুরুত্ব নিয়ে। এখন আপনি কি মনে করেন যে এখানে কি মানে বিষয়টা কি, নতুন প্রজন্মের গুরুত্ব কতটা এই রাজনীতিতে? প্রজন্মের ব্যাপারটা যেটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলির দিকে আমরা যদি তাকাই, তাইলে দেখবো আমরা সব দলেই একটা সমস্যা দেখা যায় যে প্রবীণ যারা নেতৃত্বে আসেন তারা কখনো নেতৃত্ব ছাড়তে চান না, তারা নিজেরা স্বেচ্ছায় নবীনের হাতে ক্ষমতা তুলে দেন, এইটা হয় না। এই জিনিসটা বিভিন্ন রাজনৈতিক দলে, যেই দলগুলি পরিবার ভিত্তিক, যেমন কংগ্রেসের মধ্যেও পরিবারের প্রভাবটাই বেশি কাজ করে, ফলে সেখানে নতুন প্রজন্ম আসে পরিবারের ভেতরেই যতটুকু, এর পরিবারের বাইরে থেকে নেতৃত্ব সামনে আসবে সেই প্রত্যাশা করাই যায় না। অন্যান্য যে আঞ্চলিক দলগুলি আছে ব্যক্তিকেন্দ্রিক দল, সেখানেও সেই একই ব্যাপার আমরা দেখতে পাই যে মমতা ব্যানার্জির উত্তরাধিকারী হিসেবে উঠে আসেন ওনারই ভাইপো, তেমনি আমরা দেখি যে ডিএমকে উত্তরাধিকারী আসেন করুণানিধির ছেলে, এইভাবে সেই হয়। কিন্তু এই দেশে আমাদের দেশে দুইটা রাজনৈতিক দলই বলতে পারি, একটা হচ্ছে সিপিআইএম দল আর একটা বিজেপি, যেটাতে সেই পরিবারের প্রভাবটা নেই। এই দুই দলেই নতুন প্রজন্মের কথা আসে। সিপিএম এ আমরা বিজেপির ক্ষেত্রে আমরা দেখেছি যে
একটা সময় দীর্ঘদিন অটল বিহারী বাজপেয়ী, আদবানি এর উপরেই নির্ভরশীল ছিল। পরবর্তী সময়ে সেখানে একটা প্রজন্ম পরিবর্তিত হয়েছে, নেতৃত্বে এসেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা এসেছেন। কিন্তু সিপিএম এর ক্ষেত্রে যেটা সমস্যা, সেখানে এই দলের যে সিস্টেমটা, এই সিস্টেমে নতুন প্রজন্মকে হুট করে টেনে আনাটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, তবুও আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে তারা কিছু নতুন নেতাকে, সিপিএম এর সিস্টেম বলতে মানে আপনি মানে কোন জায়গাটা, কোন সিস্টেমটার কথা বলছেন? কেন নতুন প্রজন্মকে আনা যাচ্ছে না? এটা তাদের যেভাবে সাংগঠনিকভাবে ধাপে ধাপে উঠে আসার যে সিস্টেমটা আছে, এটার মধ্যে প্রবীণ নেতৃত্বে যারা আছেন তারা নিজেরা না ছাড়লে সেখানে অন্য কারোর আসার ইয়েটা খুব কঠিন। এটার সিস্টেমটাই এরকম। আচ্ছা, তা এইবার আমরা দেখেছি যেটা, যে কিছুদিন আগেই আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপিরও একটা নির্বাচন প্রক্রিয়া হয়ে গেছে। অন্যদিকে সিপিএম এরও ঠিক ওই সময়ই তাদের বিভিন্ন স্তরের নির্বাচন চলছে, লোকাল কমিটি, ডিভিশনাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি ইত্যাদি। সেই থেকে আমরা দেখলাম এবার বিজেপি শুধু ত্রিপুরায় না, সারা দেশেই তারা একটা নতুন নিয়েছে, নতুন প্রজন্মকে সামনে আনার জন্য। যেমন তাদের মন্ডল কমিটির প্রেসিডেন্টের ক্ষেত্রে তারা বয়স বেঁধে দিয়েছেন 45 বছর। 45। এই একইভাবে ফলে এবারে তাদের সব মন্ডলেই প্রায় নতুন মুখ এসে গেছে, 96% মন্ডলেই নতুন মুখ এসে গেছে। মূলত বয়সের কারণে প্রবীণরা বাদ হয়ে গেছেন। সিপিএম দলেও এবারে পরিবর্তন এসেছে। পরিবর্তন 87% বা এরকম নতুন ডিভিশনাল কমিটির ক্ষেত্রে মুখ এসেছে, নতুন মুখ এলেও বিজেপির ক্ষেত্রে যে বয়সে বেঁধে দেওয়ার ফলে একটা নতুন প্রজন্ম এসে গেছে। হ্যাঁ, শুধু নতুন মুখ না, নতুন প্রজন্মই এসে গেছে মন্ডল স্তরের নেতৃত্বে। সিপিএম এর ক্ষেত্রে মুখ বদল হয়েছে কিন্তু প্রজন্ম পরিবর্তন হয়েছে বলা যাবে না। সেখানে প্রবীণরাও রয়েছে, যারা নতুন পুরানোদের পরিবর্তন করে নতুন যারা এসেছেন তারাও দেখা যাচ্ছে ওই সেই এইজ বুকে 60 অর আশেপাশে। সেখানে প্রজন্ম পরিবর্তন হয়নি, মুখ পরিবর্তন হয়েছে। কিন্তু বিজেপিতে একেবারে প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে। ফলে এই যে রাজনীতির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ পরিবর্তন। এই নতুন প্রজন্ম বিজেপিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, আর সিপিএম দলের যে অভিজ্ঞ নেতৃত্বরা আবার নতুন করে এসেছেন, তারা তাদের কতটা এগিয়ে নিতে পারেন, এটা একটা লক্ষ্য রাখার বিষয় হবে। রাজনৈতিক মহল অবশ্যই এটা নিয়ে চর্চা করবে। আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে এটা একটা বড় রকম পরিবর্তন, একটা নতুন পরিস্থিতি সামনে আমরা এসে দাঁড়িয়েছি। এটার দিকে আমাদের আরো নজর রাখতে হবে। এই প্রজন্ম পরিবর্তনের বিষয়টা আমাদের কতটা প্রভাব ফেলে, রাজনৈতিক প্রভাব ফেলে। আপনার কি মনে হয় এই যে প্রজন্ম পরিবর্তন, যেটা বাবু বললেন, বিজেপির মধ্যে প্রজন্ম পরিবর্তন হয়েছে, জরুরি তো বটেই, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে সিপিআইএম দল আর বিজেপি দলের সঙ্গে যদি আমরা তুলনামূলক কথা বলি, তাহলে বিজেপি দলের মানে আঞ্চলিক ক্ষেত্রে বা তাদের ওই মন্ডল ক্ষেত্রে যা যা করা হয় সেটা ঊর্ধ্বতন যেখানে নীতি নির্ধারক কমিটির ক্ষেত্রে করা অসুবিধাজনক। আপনি লক্ষ্য রাখবেন সিপিআইএম দলের, এটা একটু অন্য প্রসঙ্গ, সিপিআইএম দলের সীতারাম ইয়েচুরি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে যিনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন, প্রকাশ কারাত। কিন্তু বিজেপি দলের নিয়মই আছে, তাদের নিজেদের যে পরিকাঠামোর যে নির্ঘণ্ট আছে তার ভেতরেই উল্লেখ করা আছে যিনি প্রেসিডেন্ট তিনি অন্য কোনো পদে যেতে পারবেন না। জগৎ প্রকাশ নাড্ডার ক্ষেত্রে কিন্তু সেটা হলো না, উনি কেন্দ্রীয় মন্ত্রী, সঙ্গে সঙ্গে ওনাকে এটা সভাপতিত্ব চালিয়ে যাওয়া হলো। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে আজকে দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু তারা নিতে পারলেন না। সামনে তারা সাংগঠনিক নির্বাচন হবে, তারপরে ওনার পরিবর্তন হবে। এই জায়গাটা থেকে ক্ষেত্রে তাদের এই জায়গাটাতে কে দেখলেন, ওনার হয় উনি সাংগঠনিক দিক থেকে নজর দিতে পারলেন না, অথবা ওনার মন্ত্রিত্ব রক্ষা করতে পারলেন না। এটা ডায়লামার বিষয় আছে। আরেকটা হচ্ছে এই মুহূর্তে ধরুন ব্রাঞ্চ লেভেলে সিপিআইএম 68টা ব্রাঞ্চে 68টার ক্ষেত্রে দেখা গেছে যে নতুন মুখ এসে গেছে প্রায় 25 জনের মতো, একেবারে নতুন মুখ, এবং তাদের বয়সও কম।
আচ্ছা, হ্যাঁ সেটাই বলছিলেন, নতুন মুখ এসে বয়স, হ্যাঁ আবার যেটা বলেছেন এটা কারেক্ট, কিছু কিছু বয়সের ক্ষেত্রেও অনেক বয়স্ক আছে ডিভিশনাল কমিটিতে, কিছু কিছু জায়গায় এসছে। মহকুমা কমিটিতে যেমন 24 জনের মধ্যে 16 জন হচ্ছে নতুন মুখ, এদের মধ্যে বয়স কম বেশি। এটা একটা ভালো দিক। সঞ্জীব দার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না। সঞ্জীব দার যে জায়গায় উদ্বেগ সেটা হচ্ছে যে এই যে রাজনীতির ক্ষেত্রে আমরা যাদের দিকে তাকিয়ে থাকি তারা কোনো না কোনো সময়ে, ভারতবর্ষের কোনো না কোনো সময় নীতি নির্ধারক হবেন, তাদের এই জায়গাটা যে তরুণ প্রজন্মকে না নিয়ে আসা, এই মুহূর্তে ভারতবর্ষের ভোটারদের ভেতর অধিকাংশ তরুণ প্রজন্ম, তাহলে তরুণ প্রজন্ম কাকে দেখে ভোট দেবে? এখন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর জায়গায় একজন তরুণ প্রজন্মকে কি কল্পনা করতে পারে বিজেপি? পারবে না। সিপিআইএম এর ক্ষেত্রেও এই মানে তাদের যে কনফারেন্স হবে, এই কনফারেন্সের ক্ষেত্রে প্রকাশ কারাত হয়তো থাকবেন না, কিন্তু তার জায়গায় নতুন প্রজন্ম কি মোহাম্মদ সেলিমকে চিন্তা করতে পারবে? যদি হয় তাহলে তো মানুষ খুশি হবে যে হ্যাঁ না একটা নতুন প্রজন্ম আসছে, আরেকটা প্রজন্ম, তাও বেশি দিনের জন্য, ইও প্রায় নিয়ার অ্যাবাভ 60 হয়ে গেছে, অ্যাবাভ 60 হয়ে গেছে মোহাম্মদ সেলিম। এমএবিও কাছাকাছি সময়, ওই সমস্ত যারা নাকি মোহাম্মদ সেলিম বা দলের একদম সর্বোচ্চ স্তরে যারা, সেখানে তো বয়সটা 45 থাকবে না, সেখানে বয়সটা থেকে হবে খুব কমই। মানে ইদানিং কালের ভেতরে সীতারাম ইয়েচুরির বয়সটাই মানে প্রথম যখন হয়েছিলেন কিছুটা কম ছিল, এটা ঠিক ছিল, কিন্তু সর্বোচ্চ ক্ষেত্রে সমস্ত ভারতবর্ষের যে জায়গাটায় করার কথা, মানে যে কথাটা সঞ্জীব দা ধরার চেষ্টা করেছেন, আমি সহমত পোষণ করি যে তরুণ প্রজন্ম, মানুষ কিন্তু খুশি হয়েছিল রাহুল গান্ধী যখন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন, হুট করে ছেড়ে দিলেন, খুশি হয়েছিল মানুষ। তিনি মানে আমার ধারণা খুব তাড়াতাড়ি উনি প্রেসিডেন্ট হয়েছেন এবং তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন। উনি 19-এ হেরে, নির্বাচন হেরে যাওয়ার সমস্ত দায়িত্বটা ওনার কাঁধে নিয়ে নিলেন। এই দলের পক্ষে তো বলা উচিত ছিল না দায়িত্বটা আপনার একার না, সবাই। উনি খুব নতুন, এখন যে কাজটা উনি করছেন তখন ওটা করতে পারছেন না, যত দিন যাচ্ছে ওনার অভিজ্ঞতা বাড়ছে, এটা তো ঠিক। মানে এটা তো ঠিক, শুধুমাত্র পায়ে হেঁটে 4000 কিলোমিটার হেঁটে তো 64 থেকে 67 খানা সিট তো বাড়িয়ে দিলেন। যে যতই সমালোচনা করুক, আমরাও যদি সমালোচনা করি, আমরাও করি, করার পরিপ্রেক্ষিতে এটা তো বাস্তব যে একটা জায়গা থেকে একজন ভদ্রলোক বাড়েন। আর পারিবারিক দিক থেকে সেটা একমাত্র কারণ তো নয়, এই যে 60-65টা আসন বেড়ে যাওয়ার পেছনে একমাত্র কারণ তো না, না এটা একটা কারণ, এটা অন্যতম কারণ। এই যে জনসংযোগের বিষয়টা, এই যে বয়সটার কথা বলছেন, এই জনসংযোগের ক্ষেত্রে এই পায়ে হেঁটে 67, 68, 70 বছরের পক্ষে এতখানি হেঁটে যাওয়া সম্ভব না, এটা সম্ভব, এটা বাস্তব। আর নতুন প্রজন্মের চিন্তা ভাবনাটাকে নতুন প্রজন্মই খুব ভালোভাবে রিকগনাইজ করতে পারে এবং চিন্তা করতে পারে। বর্তমান সময়ে এই নতুন প্রজন্মের বিষয়টা আরো বেশি প্রাসঙ্গিক এই কারণে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে এমন সব পরিবর্তন ঘটে চলেছে, বিশেষ করে টেকনোলজিক্যাল ক্ষেত্রে এত পরিবর্তন ঘটে গেছে যে অনেক যারা একটু বয়স্ক তাদের পক্ষে এই নতুন পরিবর্তনগুলির সঙ্গে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো অনেক সময় একদম একদম। আগে যেটা ছিল এমনি মানুষের রাজনীতিটা বা রাজনীতি বলো সমাজের কাজকর্ম যেটা সবটাই ছিল ম্যানুয়াল, এখন সবটাই এসে গেছে টেকনোলজিক্যাল। টেকনোলজির প্রভাবটা এত বেশি হয়ে গেছে যে এটাকে বয়স্কদের পক্ষে সেই তার সঙ্গে একদম 100% রাজনীতিতে প্রতিটা দলের ক্ষেত্রে খুবই জরুরি এখন একটা নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসা। একদম একদম। সেই কাজটা কোন দল কিভাবে করতে পারবে, ঠিক সেইটাই একটা সেটা আগামী দিনে অবশ্যই সিগনিফিকেন্টলি। আমরা যে একটু ছোট্ট যদিও সঞ্জীব দা একটা পত্রিকার এডিটর, উনার পক্ষে কি এখন বিট সামলানো সম্ভব হবে কিনা? স্বাভাবিকভাবে উনি তরুণ প্রজন্মকেই ওই জায়গাটা ছাড়বেন। আমি তো নিজের চোখে দেখেছি, তো পায়ে হেঁটে তো যেতেন বিটগুলি করতে, সেক্রেটারিয়েট কাভার হয়তো একটু কাছে, এত দূরে ছিল না, কিন্তু হলেও পায়ে হেঁটে সঞ্জীব দাকে আমি দেখেছি 7:30, 8টা, 9টার সময় অফিসে বসে 10:30টায় পেজ নামিয়ে দিয়েছে। এই যে জায়গাটা, এটা এখন সঞ্জীব দার পক্ষে সম্ভব হবে না, আমার পক্ষে হয়তো সম্ভব। রাজনীতি বলে না, মানে আপনি যে আপনার কথা অনুযায়ী শুধু রাজনীতি বলে না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রফেশনে, যে কোনো ক্ষেত্রে। এবং এই যে বাস্তবটা, এটা যদি আমরা এখানে বসে মানতে পারি, আমি বা সঞ্জীব দাদের মতো মানুষরা যদি মানতে পারি, অন্যরা মানতে পারবে না। ঠিক আছে, সেটা সর্বক্ষেত্রে যে এটা প্রযোজ্য, তরুণদের এগিয়ে দেওয়ার ব্যাপারটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। আরেকটাও জিনিস সঞ্জীব দা, একটা কথা মানতে হবে যে তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতিতে সরাসরি আসার প্রবণতাটা কিন্তু অনেক কমে গিয়েছে, কমছে। এটা কিন্তু একটা ভাবনার বিষয়। কেন কমছে তার দায় কিন্তু নিতে হবে।
কোনো না কোনো প্রজন্মকে নিতে হবে যে কেন কমছে, কি কারণে এই যে সিদ্ধান্তহীনতায় ভুগছে সাধারণ মানুষের জন্য, সিদ্ধান্তহীনতার দায় নিতে হবে, শুধু বক্তৃতা করলে চলবে না তো। এটা আমরা যদি গত 20, 25 বা 30 বছরের দিকে তাকাই, দেখা যাবে যে একটা সময় যে সব রাজনৈতিক দলেই এই একটা বয়স্ক লোকেরা যে নেতৃত্ব দখল করে একই মুখ সব দলেই কোনো দলেই পরিবর্তন ছিল। এখন এই পরিবর্তনটা আনার জন্য দলগুলি কি বিজেপি একটা পদক্ষেপ নিয়েছে, যেখানে তারা বয়স বেঁধে দিয়েছে। এখন বামফ্রন্টও বলছে যে নতুন মুখ এসছে। এখন আপনি যেটা ব্যাখ্যা করলেন যে নতুন মুখ আর নতুন প্রজন্মের মুখের মধ্যে পার্থক্য আছে, তবে নতুন প্রজন্মের মুখও এসছে। হ্যাঁ, এটা তো আমি দেখছি, মানে কংগ্রেস দলের ক্ষেত্রেও দেখছি, কংগ্রেস দলের ক্ষেত্রে, হ্যাঁ কংগ্রেস দলের ক্ষেত্রে শুধু প্রেসিডেন্টকে বাদ দিলে সব ক্ষেত্রে কিন্তু ওরা তরুণ প্রজন্মকে আনার চেষ্টা করছে। এটা মনে হচ্ছে একদম প্রজন্মকে না আনলে এই বর্তমান সময়ের সঙ্গে তাল মেলাতে পারবে না। সেই জন্যই মানে আমাদের যে দৃষ্টিটা শুধুমাত্র সমাবেশের দিকে নজর যে আমাদের আছে তা না, সাধারণভাবে সাধারণ মানুষের নজরটা রয়েছে টোটাল সম্মেলনটার দিকে। একদম। আর কেন আমরা যদি ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষে বলা হয়, সমীক্ষা বলছে ভারতবর্ষের 50% জনসংখ্যা কিন্তু 25 বছরের নিচে এবং 65% জনসংখ্যা 35 বছরের নিচে। তার মধ্যে একটা বিরাট অংশ ভোটার রয়েছে এবং তার ভেতরে অন্তত 65 থেকে 67% রাজনীতি সম্পর্কে উদাসীন। এই যে 50% যাক বললেন, হ্যাঁ একদম রাজনীতি সম্পর্কেই উদাসীন। এই রাজনীতি সম্পর্কে তাদেরকে আগ্রহী করে তোলার জন্যই এই প্রসঙ্গক্রমে বলি সন্দীপ দা, ইয়েতে প্রেস ক্লাবে টেবিল টেনিস প্র্যাকটিস করছিলাম, আমার উল্টো দিকে আমি ছেলেটাকে চিনতে পারছি না, আমার যে করছে আমাকে সাহায্য করছে বেশ কয়েক বছর আগে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কোন পত্রিকায় আছো? তার নাম বললো, আমি নাম বলছি না, নাম বললো। তো কতদিন হয়েছে? কিছু তো করার নাই, তাই পত্রিকায় আইছি। দিস ইজ দ্য সেন্টিমেন্ট। এই জায়গাটা এগুলি আছে, এটা যদি রাজনীতির ক্ষেত্রেই হয়, কিছু করার নাই তাই রাজনীতি করছি, তাহলে মুশকিল। রাজনীতিতে ওইভাবেই নতুন প্রজন্ম যাতে রাজনীতিতে এসে তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়ে গেছিল যে রাজনীতি গিয়ে দেখলাম কিছুদিন চলার পর আমি হয়ে গেলাম গা, নমিনেশনের সময় আসলো সেই বৃদ্ধরাই আবার নমিনেশন। শুধুমাত্র মানে সংসদীয় রাজনীতিতেই থাকতে হবে, এটাই রাজনীতি যদি হয় তাহলে মুশকিল। না সংসদীয় শুধু আমাকে ইলেকশনে দাঁড়াতে হবে বা দলের একটা গুরুত্বপূর্ণ পদে আমাকে যেতে হবে, এই প্রত্যাশা নিয়েই সবাই রাজনীতিতে আসে। এটা বললে হবে না যে অবশ্যই। আমরা এই বিষয়টা থেকে একটু যদি সরে আসি, সম্মেলনের কথা একটু যদি ফিরে আসি, কারণ খুব বেশি সময় নেই আমার হাতে। সম্মেলন 24তম রাজ্য সম্মেলন হচ্ছে সিপিএম এর। এজেন্ডা তো অবশ্যই দলের কি ঘাটতি ছিল বিগত দিনগুলোতে, বিগত 3 বছরে দল কি পেল না, কোথায় ভুল ছিল, কোথায় ঠিক ছিল, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করেন সম্মেলনে? তো অবশ্যই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বা জাতীয় পরিস্থিতি, এগুলি তো নিশ্চয়ই আলোচিত হবে। সেই আলোচনায় রাজ্যের ক্ষেত্রে সিপিএম দল বারবারই বলে আসছে যে বেকার সমস্যা বা উন্নয়নের সমস্যা, তারা ইয়ে করছেন। এটার মোকাবেলায় তারা বিকল্প কি কর্মসূচি দিতে পারবেন সেই দিকে নজর রাখতে হবে। তারা বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রে তারা কোনো সুনির্দিষ্ট প্রস্তাব রাখেন কিনা, সেটা কিভাবে আসে, সেই দিকগুলি আমাদের নজর রাখতে হবে। সঙ্গে সঙ্গে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের তারা যে কর্মসূচিগুলি রূপায়িত হচ্ছে, সেই কর্মসূচিগুলির কতটা তারা কার্যকর করতে হচ্ছে সেই বিষয়ে তারা কথা বলবে। আরেকটা বিষয়ও এই ক্ষেত্রে আসা জরুরি আমাদের আলোচনায়, যে আজকে সব জায়গায় রাজনীতিটা হয়ে গেছে কাকে কি পাইয়ে দিতে পারলাম। স্বজন পোষণের প্রশ্ন না, ফ্রিবিজ যেটা আমরা দিল্লির রাজনীতি ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কোন দল কত বেশি দিতে পারবে, মানে ক্যাশ ডোল দিয়ে দিচ্ছে, আর কিছু না, কাজ না। এই যে মানসিকতাটা, এই মানসিকতা থেকে রাজনীতিটাকে ফিরিয়ে আনার, যে কে কোন দল কতটা কি করতে পারবে তার দিকে নজর রাখতে হবে। কিন্তু পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেছে যে কোন রাজনৈতিক দলের পক্ষে এ থেকে পিছিয়ে আসার
সম্ভব হচ্ছে না, কেননা প্রতিযোগিতার বাজার। যে একজন বলেছে যে আমি 2,000 টাকা দেবো, আরেকজন বলছে আমি 2,300 টাকা দেবো, আরেকজন এসে বললো যে না আমি 2,500 দেবো। এই যে কম্পিটিশন, একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে রাজনীতির ক্ষেত্রে। এর থেকে রাজনীতিকে গণতন্ত্রের জন্য এটা মানে অস্বাস্থ্যকর, অত্যন্ত বিপজ্জনক একটা যোগ তৈরি হয়েছে। কি মনে করেন মনিমিতা এই বিষয়ে আপনি কি মানে এই বিষয়টার সঙ্গে পাশাপাশি বা সম্মেলন থেকে মানে সম্মেলনে কোন কোন জায়গাগুলো প্রাধান্য পাবে বলে আলোচনাগুলো মনে হয়? আমার মানে ধারণা হচ্ছে যে রাজ্য এবং দেশীয় রাজনীতির উপর প্রভাব থাকবে তাদের আলোচনায়, আমার ধারণা। এবং এই এই টেনিয়রটা মানে 3 বছরের টেনিয়র, হয়তো এই টেনিয়রে তাদের ত্রুটি, দুর্বলতা কাটিয়ে ওঠার পথ ইত্যাদি নিয়ে নিশ্চিতভাবেই আলোচনা। সিপিআইএম দল তাদের ভেতরে, আর এরকম ব্যাপক আকৃতিতে সম্মেলন তো অন্য কোনো দলের হতে দেখি না তো আমরা। ফলে এর থেকে আমরা দেখি যে একটা মানে দীর্ঘ আলোচনা হয়। 3 দিনের সম্মেলন কিন্তু চারটিখানি কথা না, প্রচুর মানুষ তাদের হবে। আজকেই সম্পাদকীয় প্রতিবেদন পেশ হবে, 2 দিন ধরে আলোচনা হবে, মানে পলিট ব্যুরোর নেতৃত্বরা এখানে আসেন, তারাও বক্তব্য রাখবেন। আজকে প্রকাশ করা সরাসরি যে বিষয়টা ইঙ্গিত দিলেন তার বক্তৃতাতে, সেটা হচ্ছে যে উপজাতিদের জন্য আলাদা কার্যক্রম তৈরি করা হবে এই সম্মেলন থেকে। এটা একটা নতুনত্ব আছে, এবং কম বেশি সবকিছুই হয়, সবকিছুই মানে করা হয়। এই জায়গাতে দাঁড়িয়ে মানে আশ্চর্য হলো একটা তথ্য মানে যা বেরিয়ে এলো, যে এই যে সম্মেলনটায় আসার আগে সিপিআইএম দল ব্রাঞ্চ থেকে একদম জেলা অবধি তাদের প্রতিনিধির সংখ্যা, শুধু ব্রাঞ্চ থেকে প্রতিনিধি যারা আলোচনায় অংশ নিয়েছেন বা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, তার সংখ্যা হচ্ছে 38,843 সবকটা মিলিয়ে। আচ্ছা, এটা নট এ ম্যাটার অফ জোক, অর্থাৎ এতজন তো সদস্য না হলে তো যেতে পারবে না। এবার যে 411 জনই তো আর আলোচনা করবেন না, তো এই 411 জনের মাধ্যমে এতগুলি লোকের কাছে ওদের যেতে হবে। এই জায়গাটাতে মূল আলোচনার কেন্দ্রবিন্দু কি হবে? নিশ্চয়ই অর্থনৈতিক বিষয়টা, সঞ্জীব দা যেটা বললেন, অর্থনৈতিক বিষয় আসবে, এই রাজ্যের অর্থনৈতিক বিষয়গুলি আসবে। এবং স্বাভাবিকভাবেই এই যে জেলা বা ইত্যাদি এখানে যে আলোচনাগুলি হয়েছে, যা আমরা বিভিন্ন সভা-টভা, ওপেন সভাগুলিতে যা শুনতে পেয়েছি বা প্রেস কনফারেন্সে যা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে এবারকার বন্যা অত্যন্ত গুরুত্ব সহকারে পেয়েছে। কেন এত বড় ভয়াবহ বন্যা হয়ে যাওয়ার পরও সেন্ট্রাল গভর্নমেন্ট সেইভাবে সাহায্যের জন্য হাত বাড়ালো না? এবং এই যে কেন্দ্রীয় মন্ত্রীর যে চিঠিটা, এই চিঠিটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসবে কোনো না কোনোভাবে। কৃষকরা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, সারা ভারতবর্ষেই আক্রান্ত হয়েছে, সেই নিয়েই আলোচনার থাকবে। আরেকটা বিষয় আমার মনে হয়, সেটা হচ্ছে যে এই যে প্যাকেজের নামে এই যে হঠাৎ করে এই যে উগ্রপন্থী সংগঠন যারা এই যে হঠাৎ করে তারা যে সারেন্ডার করলো, এটা গত কত বছর ধরে তাদের অবস্থানটা কি ছিল এটা তো পরিষ্কার না আমাদের কাছে। এবং পরবর্তী সময়ে এই যে 125 যে সংবিধান সংশোধন, এটা তো জিতেন চৌধুরী যখন সংসদে ছিলেন তখনই প্রথম আনা হয়েছিল। এত বছর এটা হলো না কেন? এখন এটা নিয়ে আবার নাড়াচাড়া হচ্ছে, সামনে হয়তো হঠাৎ করে কোনো ভোট টোট হয়ে যেতে পারে, আমাদের এরকম আশঙ্কা আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই আলোচনাগুলি মূল প্রতিপাদ্য বিষয় হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা যেটার দিকে তাকিয়ে আছি, অর্থনৈতিক যেটা বললেন সঞ্জীব দা, আমি সহমত পোষণ করে বলি যে পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টা এবং আমাদের দৈনন্দিন, আমরা এখন বয়স্কদের পাল্লায় পড়ে যাচ্ছি, ফলে এই যে প্রতিদিন যে জিনিসপত্রের দাম, একটা আকাশ দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টা, এটা নিয়ে কি আলোচনা, কি পদ্ধতিতে যাবে, কোন জায়গায় যাবে, এই বিষয়গুলি স্পষ্ট ধারণা থাকতে হবে। নিশ্চয়ই আলোচনা হবে, এবং এই আলোচনাগুলি নিশ্চিতভাবে আমাদের আশা থাকবে যে এই আলোচনাগুলি নিশ্চিতভাবেই সরকারের দৃষ্টি আকর্ষণ করেই যাতে আলোচনাটা হয়, কারণ সরকার এবং বিরোধী পক্ষ নিয়েই কিন্তু দেশটা।
কাউকে আলাদা করে দেখলে চলবে না। শুধুমাত্র মানে সদস্যপদ খারিজ করাই যদি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কিন্তু দেশটা চলবে না। আলটিমেটলি যুব সম্প্রদায় তাদের কথা ভেবেই সম্মেলনে নিশ্চিতভাবে আলোচনা হবে। তার দিক নির্দেশিকা যতটুকু আমি বুঝতে পেরেছি সাংবাদিক সম্মেলনগুলিতে গিয়ে মনে হয় সেভাবেই আলোচনাটা থাকবে নিবদ্ধ করে। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, খুব বেশি সময় নেই। তবে আরেকটা বিষয় যে ফ্রি বিজের কথাটা বললেন, যে এইটা দেখে আমার মনে হলো একেবারে মানে সঞ্জীব দা তার অভিজ্ঞতার দিক থেকে বলছেন যে আমাদের কেন মনে পড়লো না। এই ফ্রি বিজের কথা মানে অত্যন্ত সঠিক। যে সবচেয়ে মানে আশ্চর্যজনক সঞ্জীব দা যে বিষয়টা আমাদের কাছে খুব আঘাত লাগে, আপনারা সামনে বাজেট আসছে, 1 তারিখ বাজেট দেবে। আমার কথা হচ্ছে বাজেটটা নতুন বাজেটটা প্রয়োগ হোক 2 দিন পরে, 3 তারিখ বাজেটটা দিন। আপনি 1 তারিখ প্রথম বলুন যে গত বছর যে বাজেটের আপনার ইমপ্লিমেন্টেশন কি কি হয়েছে, আপনি কতটুকু, এই যে ঘাটতি বাজেট গতবার দিয়েছিলেন তার প্রয়োগটা আপনি সাধারণ মানুষের জন্য কি কি করেছেন একদিন বলুন। ঠিক, বা হোয়াইট পেপার দিন, আলোচনা হোক একদিন। আলোচনা হওয়ার পরে নতুন বাজেট আপনি এই কাজ করতে পারেননি, নতুন বাজেটে আমি এইগুলি রেখেছি। তাহলে সাধারণ মানুষ ওই ফ্রি বিজের কথাগুলি নিয়ে অত আমাদের সুযোগ করে দেওয়া হয় না যে অ্যাটাকগুলি করি। এই জন্য এই যে কেউ কেউ এগুলি নিয়ে প্রশ্ন করে না তো। আর ধরুন যারা বেশি মাত্রায় এইগুলি দিতে সুযোগ দিতে 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 শুরু করে তারাই আবার বলবে যে সেলফ ইয়ে হও, কনফিডেন্ট হও, আত্মপ্রত্যয় বাড়াও ইত্যাদি ইত্যাদি, আর তুমি ঘুষ দিতে শুরু করবে ফ্রি বিজে। ওকে, আমরা অবশ্যই আছি আমরা কেমন কতটা সফল হয়েছে রাজ্যের এই যে প্রকাশ্য সমাবেশ করলো রাজ্যের প্রধান বিরোধী দল, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। তবে প্রকাশ্য সমাবেশে যেমনটা যে বিষয়গুলো আপনারা এক্ষুনি আলোচনা করছিলেন, সেখানে কিন্তু আমাদের রাজ্য স্তরের নেতৃত্বরা, পলিট ব্যুরোর সদস্যরা যারা ছিলেন সবাই কিন্তু তাদের আলোচনার মধ্যে কিছু কিছু অভিযোগ তুলে এনেছেন বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেখানে অবশ্যই যেগুলো আপনারা বলছিলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, টাকার দাম কমছে, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, বেকার সমস্যা, কৃষকের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, গণতন্ত্রকে আক্রমণ করছে, সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি, এই ধরনের বক্তব্যগুলো ছিল। এখন ত্রিপুরায় অরাজকতা চলছে, ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে, ত্রিপুরায় জঙ্গলের শাসন চলছে, বক্তা মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন উনি বলছেন যে এর থেকে ত্রিপুরাকে বের করে না আনতে পারলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য কোনো সমস্যার সমাধান করা যাবে না। এদেরকে জনগণের মধ্য থেকে বিচ্ছিন্ন করতে হবে, কোণঠাসা করতে হবে, নতুন শক্তির সমাবেশ করতে হবে। কি মনে করেন সঞ্জীব বাবু? দেখুন, এই যে যে অভিযোগগুলি করা হয়েছে এইগুলি মানে আমরা কতটা সত্যতা মানে আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে যখনই যেই দল বিরোধী দলে থাকে তারা এই একই অভিযোগ শাসকের বিরুদ্ধে করে। ফলে এটা নিয়ে এই ধরনের অভিযোগগুলি কতটা সঠিক, কতটা নিয়ে বিচার করাটা বিচার বিশ্লেষণ খুবই কঠিন কাজ। কেননা বর্তমান সময়ে আমরা দেখছি যে চলছে, বিরোধী রাজনৈতিক দলগুলিও তাদের কাজকর্ম করে যাচ্ছেন, তারা এই প্রসঙ্গগুলি সামনে তুলে আনছেন, জনসাধারণের কাছে পেশ করছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নিয়ন্ত্রণের মধ্যে যদি থাকে তাইলেই রাজ্যে একটা উন্নয়ন সম্ভব। সেই নিয়ন্ত্রণটা এই মুহূর্তে রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে খুব উত্তম না হলেও যে একেবারে অদম তা বলার মতো না। সেই দিক থেকে একটা পরিস্থিতি বিরাজ করছে। সেই পরিস্থিতিতে সিপিএম দল আজকে তাদের সম্মেলনে এই প্রসঙ্গগুলি নিশ্চয়ই আলোচনা করবেন, এবং তারা এর জন্য কিভাবে তাদের নতুন কর্মসূচি সামনে তুলে আনেন সেটা আমাদের দেখতে হবে। এবং আমরা আশা করব যে নতুন প্রজন্মের ক্ষেত্রে বা সকলের ক্ষেত্রেই তারা একটা আশার আলো দেখাতে পারবেন, এরকম কিছু কর্মসূচি তারা সামনে তুলে আনবেন, এটা প্রত্যাশা আমরা করতেই পারি। ওকে, মনোদা, আপনার কি মনে হয় এই অভিযোগগুলো যে ক্ষমতায় সরকার এসেছেন, তাদের অভিজ্ঞতাও রয়েছে অনেক সেই সরকারের চাল চালানোর ব্যাপারে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা হয়তো কিছু নতুন কর্মসূচি সামনে তুলবে। এখানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করে দিতে চাই, যদি আপনি কিছু বলতে চান সঙ্গে মনোদা আপনি খেয়াল রাখবেন। লাল ঝান্ডা কাঁধ থেকে নামায়নি, লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যায়নি বক্তা মানিক সরকার। এখন এটা উনি ওনার ক্ষেত্রে বলেছেন, কিন্তু যারা কর্মী সমর্থকরা ছিলেন
2018-র আগে আগ মুহূর্তে বা 17-র পর এবং 18-র পর এই বক্তব্যটা বা এই কথাটা কি সবার জন্য খাটে? নেতৃত্বরা হয়তো সিপিএম এর নেতৃত্বরা তারপর যারা নেতৃত্ব তারা হয়তো সরে আসেননি, কাঁধ থেকে সিপিএম এর পতাকা নামায়নি, কিন্তু বাকিরা কি সেম একই করেছে? এটার অর্থ হচ্ছে যে দলটা উঠে যায়নি তো। অর্থটা হচ্ছে যে অনেক দল তো প্রায় মানে ল্যাম্পপোস্টের মতো হয়ে আছে, ক্ষমতায় না থাকলে আমরা ভারতবর্ষের অনেক দলকেই দেখছি। কিন্তু কোথায় বহুজন সমাজ পার্টি উত্তরপ্রদেশে, কংগ্রেসের অবস্থা উত্তরপ্রদেশে কোথায়? এই যে জায়গা এখন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ওরা একটা ইয়ে করছে লাস্ট লোকসভা, হ্যাঁ লোকসভাতে ভালো রেজাল্ট করেছে ইত্যাদি ইত্যাদি। যে বিষয়টা প্রথম সেদিক থেকে মানিক সরকার যেটা বলেছে কারেক্ট, যে রাস্তায় এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ, এই গ্যাসের দাম বৃদ্ধি প্রতিরোধ, টাকার অবমূল্যায়ন ইত্যাদি নিয়ে রাস্তায় তো একটা একমাত্র উনার দলই আছে, উনি তো এই দলটাকেই দেখছেন। আর কারোর কোনো মিছিল টিছিল দেখেন আপনারা? দেখেন না। ইদানিং কংগ্রেস কিছুটা করছে। যে জায়গাটায় আপনি ইয়ে করেছেন যে ভীত সন্ত্রস্ত, মানে দ্যাট ইজ ল অ্যান্ড অর্ডার ইত্যাদি নিয়ে, এখন দেখুন আমার যে কথাটা বলতে যাচ্ছিলাম, সঞ্জীব দাও সাক্ষী আছে যে 1983-88 ভেতরে আমাদের জেলে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল উপেন্দ্র ভৌমিক, মনে আছে, স্বাধীনতা সংগ্রামী। এটা দৈনিক সংবাদ আমরা নিউজ করলাম, পার্থদা ছিলেন মূল, প্রয়াত হয়েছেন। তো পরের দিন কিন্তু সরকার অস্বীকার করলো, কিন্তু তারপরের দিন সরকার নৃপেন চক্রবর্তী ডেকে নিয়ে, সাংবাদিকদের ডেকে নিয়ে জুডিশিয়াল এনকোয়ারি নির্দেশ দিলেন এবং আগের যে তথ্যটা ভুল ছিল সেটাও স্বীকার করেছেন। এখন ঘটনাটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কাস্টোডিয়াল ডেথ কটা, এই মুহূর্তে বিলোনিয়ার নির্বাচনে দাঁড়ানো প্রার্থী খুন হয়ে গিয়েছেন। আপনি বিশ্বাস করবেন, শুধুমাত্র 90 দিনের ভেতরে চার্জশিট জমা দিতে পারেনি বলে যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদের ভেতরে একজন মুক্ত হয়ে গিয়েছেন, মানে বেল পেয়ে গেছেন। চার্জশিট দেওয়ার ক্ষমতাটা তো আর বিরোধী উকিল দেন না, দেবে তো পুলিশ। এই সমস্ত বিষয়গুলি হচ্ছে, যে শিক্ষকটা নিহত হলেন, বেশ কয়েকজন জামিন পেয়ে গেছেন। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে দেখেই উদ্বেগটা থাকে। আরেকটা দেখুন, আরেকটা ছোট্ট জিনিস আমি বলি, 2018 সালের পরে যে পরিমাণ আপনার ফসল নষ্ট হয়েছে দুষ্কৃতীদের দ্বারা, কটা অ্যারেস্ট হয়েছে? এই যে আপনার জিরানিয়ার এখানে যে মুসলিমদের বাড়ি একের পর এক জ্বালিয়ে দেওয়া হলো, কজন অ্যারেস্ট হয়েছে? ধৃতের পরিমাণ কজন? আমাদের সাংবাদিক যে হত্যা হলো, 2 সাংবাদিক যে হত্যা হলো বামফ্রন্টের সময়, যারা সিবিআই তদন্ত আমরা দাবি করেছিলাম, সিবিআই হলো, রেজাল্ট কি? এরপরে কতজন সাংবাদিক আহত, মানে মার খেয়েছেন, আমরা বারবার প্রতিবাদ হয়েছে, ইত্যাদি হয়েছে। সন্দীপ যেটা বলছেন যে তুলনামূলক দেখলে মনে হচ্ছে হয়তো ল অ্যান্ড অর্ডারটা ঠিক আছে, কিন্তু এই যে কার্যকলাপগুলি, কিছু কার্যকলাপ, আমি বলছি না যে একটা শাসন ক্ষমতায় থাকা একটা দল তার দলকে বলে দেবে তুমি গিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছো, ঘটনাটা না। কিছু জায়গায় অতি উৎসাহী মানুষ এই ঘটনাগুলি করছে, অতি উৎসাহিত হয়ে করছে, আইনের আওতায় চলে যাচ্ছে। এই জায়গায় এসে আপনি যে কথাটা বলেছেন, সঞ্জীব দাও যে কথাটা বলছে, আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলি, এটাও নিশ্চিতভাবেই এই সম্মেলনে তারা আলোচনা করবেন। এবং আমাদের আশা, এবং এটা তো ঠিক, এই সম্মেলনটার দিকে তাকিয়ে আছে অনেকে, কি আসে না আসে, সাংবাদিকরা শুধু না, সাধারণ মানুষে আসে। এবং পাশাপাশি সিপিআইএম দলকেও ভাবতে হবে, মানুষের কিন্তু অনেক কিছু আশা তাদের কাছে করে, শুধু অনেক প্রত্যাশা আছে ওদের কাছে, সেটাও কিন্তু তাদের দেখতে হবে। ঠিক, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনারা দুজনেই অংশগ্রহণ করলেন। সঞ্জীব বাবু, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বাম জমানায় দীর্ঘদিন ত্রিপুরায় বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি। 2018 সালের পালা পরিবর্তন হবার পর আজকের সিপিএম এর প্রকাশ্য সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ। সারা দেশের সাথে রাজ্যেও দিন দিন ক্ষমতা হ্রাস পাচ্ছিল প্রধান বিরোধী দলের। শাসক দল বারবার বলছিল রাজ্যে বাম দলগুলো জনসমর্থন হারিয়েছে, তাদের দূরবীন দিয়েও দেখা যায় না। তবে আজকের সমাবেশে বহু বাম কর্মী সমর্থকদের পথে নামতে দেখা গেছে। তাই সিপিএম এর 24তম রাজ্য সম্মেলন এবং আজকের প্রকাশ্য সমাবেশ রাজ্য রাজনীতিকে আগামী দিন কতটা প্রভাবিত করে সেটা সময় বলবে।
রাজ্য রাজনীতির সব খবরে চোখ রাখছি আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।